Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান হরওয়ার্ল্ডের আজকের শনি রাতের 64তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম মোহাম্মদ জাহিদ হাসান। ওনার বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নে। উনি বর্তমানে সৌদি আরবের মদিনা শহরে রয়েছেন। উনি জানিয়েছেন যে আমাদের চ্যানেলে খুলনার রূপসা ব্রিজকে কেন্দ্র করে একটি ঘটনা শেয়ার করা হয়েছিল। সেই ঘটনাতে আমরা বলেছিলাম যে বেশ কয়েকজন লোক ওনারা বাইক নিয়ে ওই ব্রিজে গিয়েছিলেন, সেখানে একটা অবয়বকে দেখেছিলেন। মূলত এই ঘটনাটি উনি শোনার পর ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। তো চলুন সেই ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorworldbd afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, এই যে জাহিদ হাসান ভাই, উনি জানিয়েছেন যে ওনার বাবা, উনি কিন্তু একজন গাছ ব্যবসায়ী। ওই এলাকাতে যারা রয়েছেন, অর্থাৎ বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ওখানে যারা গাছের ব্যবসা করেন, অধিকাংশ ক্ষেত্রেই ওনারাকে গাছ বিক্রি করেন স্বরূপকাঠি এবং রূপসা ব্রিজের ওখানে গিয়ে, অর্থাৎ খুলনার যে রূপসা ব্রিজ, ওখানে যেতে হলে কিন্তু দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে যেতে হয়। জাহিদ হাসান ভাইয়ের বাবা কিন্তু আস্তে আস্তে মোটামুটি ওনার যে ব্যবসা, এই ব্যবসাতে আল্লাহর রহমতে ভালো করছিলেন। একটা সময় ওনার ব্যস্ততা বেড়ে যায়, একই সময় একাধিক জায়গায় ওনাকে যেতে হতো, যার কারণে উনি মাঝে মাঝেই বিশ্বস্ত লোক উনি ট্রলারে দিয়ে পাঠিয়ে দিতেন রূপসাতে। ওখানেই মূলত যেই আড়ত ছিল, নির্দিষ্ট কিছু আড়তের সাথে আগে থেকে যোগাযোগ হতো, আর তাদের সাথে মূলত কথাবার্তা বলেই ওই গাছগুলো পাঠিয়ে দেওয়া হতো আর কি। একটা পর্যায়ে হলো কি যে ওনার বাবা উনি যেতে পারছিলেন না, বিশেষ কিছু কাজ পড়ে যায়। এরপর জাহিদ ভাইকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যে ট্রলারের সাথে জাহিদ ভাই যাবেন। জাহিদ ভাই কিন্তু পূর্বে এই ট্রলারে এত লং ডিস্টেন্স অতিক্রম করেন নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় উনি গিয়েছেন, তবে এতটা দীর্ঘ পথ ওনার অতিক্রম করার ওভাবে অভিজ্ঞতা ছিল না, যেহেতু এই কাজটা ওনার বাবাই করতেন। আর উনিও মোটামুটি একটু বুঝমান হয়েছেন ওই সময়, যার কারণে তাকে পাঠানোটা ওনার বাবা সঙ্গত মনে করেছেন। আর ছেলেকেও তো শিখতে হবে ব্যবসাটা, ছেলে যদি এখন থেকে না শেখে তাহলে তো পরে একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য মূলত উনি চাচ্ছিলেন যে ওনার ছেলেও এই ব্যবসাটা বুঝুক, জানুক। ওনাদের যে ট্রলারটা, এই ট্রলারটা যাবে হচ্ছে ঠিক রূপসা ব্রিজের ওখানে। রূপসা ব্রিজের ওখানে অনেকগুলো নাকি আড়ত রয়েছে, যারা ওই এলাকায় আছেন তারা বুঝবেন বা জানবেন। ওখানে এই গাছ কেনা হয়, বিশেষ করে এই গাছগুলো যেগুলো লাইটার শিপ, ট্রলার বা কার্গো এগুলোতে আসে, ওখানে কিন্তু সিরিয়াল দিতে হয়। সিরিয়াল দেওয়ার পর পর্যায়ক্রমে সেগুলো নামাতে হয়, নামানোর জন্য লোক আছে। আর যেহেতু ভারী ভারী গাছ, এগুলো নামানো, তারপরে এগুলোকে আবার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয়, এই জন্য সময় লেগে যায়। জাহিদ ভাই জানিয়েছেন যে ওনারা যেই ট্রলারটা নিয়ে রওনা দিয়েছেন, ট্রলারটা তো ওনার বাবা রেগুলারই নেন আর কি, ভাড়া হিসাবে হোক বা যেভাবেই হোক আর কি। আর এই ট্রলারটা যখন লোড অবস্থায় চলে তখন কিন্তু জোয়ারের দিকে চলতে হয়। উনি জানিয়েছেন যে বরগুনা থেকে বের হয়ে অনেকটা নদীপথ ঘুরে পায়রা নদী পাড়ি দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে মংলা হয়ে এরপর রূপসার দিকে যেতে হয়। প্রত্যেকটা সময় শুধু জোয়ারের সময়ই এই ট্রলারগুলো চালানো যায়, কেননা ভাটার সময় ট্রলার চালানো যায় না, ট্রলারগুলো অনেক ভারী হয়ে যায়। আর বড় বড় যে গাছগুলো থাকে এগুলো আবার ট্রলারের উপরে উঠানো যায় না।
দড়ি দিয়ে ওই ট্রলারের সাথে পানিতে ফেলে বেঁধে রাখতে হয়। এরপর ট্রলার চললে ওই ট্রলারের সাথে সাথে ওই গাছগুলোও যেতে থাকে। ওইভাবে প্রসেস করে আসলে রাখা হয় আর কি। যেহেতু এই ট্রলারগুলো অত্যন্ত ভারী হয়ে যায়, চাইলেও কিন্তু আসলে স্রোতের বিপরীতে চালানো সম্ভব হয় না। আবার যখন যায় স্পিডও অনেক কম রাখতে হয়, যেহেতু অনেক ভারী। জোয়ার ছাড়া কোনোভাবেই এই ট্রলারগুলো নিয়ে যাওয়া আসলে অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য শুধু জোয়ারের সময়ই চলতে হয়, আর ভাটার সময় এটা ওভাবেই রেখে দিতে হয়। ওরকম চিন্তা করেই তো সব আসা যাওয়া করেন। তো জাহিদ ভাই উনি রওনা দিয়েছেন। যাবার পর দেখা গিয়েছে যে ওই যে জোয়ার ভাটার যে সময়টা, এটা তো মেনটেন করে যেতে হবে। ওনারা যখন রওনা দিয়েছেন তখন জোয়ারের সময়। এরপর যখন ভাটা চলে আসছে একটা জায়গায়, ওনারা মূলত মেইন নদীটা পাড়ি দিয়ে একটা খালের মতো জায়গায় চলে আসেন। ওনারা যখন রওনা দিয়েছেন তখন বিকাল 4টা বাজে। ওনারা রওনা দিয়ে পায়রা নদী পাড়ি দিয়ে একটা খালে ঢুকেছেন। খালটা কিন্তু বেশ চিকন আর কি। ওখানে যখন ঢুকেছেন তখন ভাটার সময় চলে আসে। এই ধরনের খালগুলোতে কিন্তু যখন ভাটা শুরু হয় তখন এই ধরনের লোড ট্রাক বা এই ধরনের নৌযান যেগুলো রয়েছে খালের একদম মাঝ বরাবর রাখতে হয়। রাখার পর দড়ি দিয়ে দুই পাশে বা কোনো একটা সাইডে খুব ভালো করে দুটো দড়ি দিয়ে বাঁধতে হয়, সামনের দিকে বা পেছন দিকে এভাবে আর কি বেঁধে রাখতে হয় আর কি। ওনাদের পরিকল্পনা ছিল আবার যখন জোয়ার আসবে, কারণ জোয়ার ভাটার মধ্যবর্তী যে সময়টা এটা কিন্তু 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট পর আবার যখন জোয়ার আসবে তখন ওনারা আবার যাত্রা শুরু করবেন। এই সময়টা ওনারা ঘুমিয়েছেন। যখন ওনাদের ঘুম ভাঙে তখন মনে হলো ওনারা একপাশে কাত হয়ে আছেন। কি ব্যাপার, এরকমটা হলো কেন? এরকম একটা ভারী ট্রলার, এমন অবস্থা। ওনারা উঠে দেখলেন এক ভয়ঙ্কর ব্যাপার। ওনাদের যে ট্রলারটা, এই ট্রলারটা এমনভাবে কাত হয়ে আছে যেই দড়ি দুটো দিয়ে বেঁধে রেখেছিলেন এক পাশে, এই দড়ি দুটো ছিঁড়ে গেছে। এবং ছিঁড়ে যাওয়ার কারণে এক পাশে কাত হয়ে গেছে। আর একটু হলেই বেশ বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এটা এমনভাবে একটা ঝামেলায় পড়ে যেত, এটাকে তুলতে হলে আবার বড় ধরনের অন্য কোনো নৌযান নিয়ে আসতে হতো, কারণ বেশ ভারী হয়ে গিয়েছিল তো গাছের কারণে। ওনারা বুঝতে পারলেন না যে ওনারা ঘুমিয়েছেন, জোয়ারের সময় পার হয়ে আবার ভাটা চলে আসছে, কিন্তু ওনাদের ঘুম ভাঙে নাই। এমন তো কখনো হয় না। ওনাদের যেই ট্রলারের মেইন যে মাস্টার, যিনি চালান, উনি প্রায় 20 বছরের অভিজ্ঞতা রয়েছে এই ট্রলার চালানোতে। অভিজ্ঞ একজন মানুষ, বয়স্ক এবং অভিজ্ঞ। ওনার কখনোই এরকম হয় নাই যে জোয়ার চলে আসছে আবার ভাটা চলে আসছে কিন্তু ঘুম ভাঙে নাই, এমনটা হয় না। কিন্তু এবারই এরকম ঘটনা ঘটল। ওই জায়গাটা বেশ নির্জন ছিল। কি আর করা, আল্লাহর রহমতে বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে ওনারা বেঁচে গিয়েছেন। আবার ভাটা চলে যাওয়ার পর জোয়ার আসার অপেক্ষা, আবার 6 ঘন্টা 13 মিনিটের অপেক্ষা। যাই হোক, আবার যখন জোয়ার আসে, পূর্ণ জোয়ার যখন হয়, আবার ওনারা যাত্রা শুরু করেন। ওনাদের ওই ট্রলারে 4 জন স্টাফ ছিল। যিনি ট্রলার চালান উনি, রান্না করে একজন, আর একজন সহযোগী থাকে, আর হচ্ছে জাহিদ ভাই গিয়েছিলেন। এই মোট 4 জন। ওনারা আসলে ঘুমের মধ্যে এতটা সময় পার করে ফেলেছেন, নিজেরা কেউই বলতে পারে না, এমন ঘুম দিয়েছেন যেটা আসলে ওনাদের কাছেও বিশ্বাস হচ্ছে না। যাক, যেটা হওয়ার তো হয়েই গেছে। এরপরে ওনারা ওখান থেকে আবার বেরিয়ে গেছেন। যখন বেরিয়ে গিয়েছেন তখন কিন্তু সকাল 8টার মতো বাজে, তখন বের হয়েছেন। মধ্যবর্তী সময়ে ওনারা এরকম একটা ট্র্যাপে পড়ে আটকে গিয়েছিলেন আর কি। আর শুরুতেই বলেছি যে এই ধরনের নৌযানগুলোর স্পিড খুব স্লো হয়। ওনারা এরপরে একটা বাজারের কাছে যান। সেই বাজারে যাওয়ার পর কিছু মাছ কেনেন, খাওয়া দাওয়া করার করতে তো হবে। ওনারা কোরাল মাছের মতো দেখতে দাতিনা মাছ কিনেছিলেন ওখান থেকে। আরেকটা বিষয়, সময়টা কিন্তু 2008 সাল আমাকে বলেছেন আর কি। তো ওখানে দাতিনা মাছ কেনে, আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে, যিনি কিনেছেন আর কি, যে রান্না করে সেই মূলত জিনিসটা কেনে। সে আবার ট্রলারে উঠে যায়, আবার ট্রলার যাত্রা শুরু করে। এরপর তো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, রাত চলে আসে। ওনাদের রান্নাটা কিন্তু দিনের বেলাতে হতো, কারণ রাতের বেলা কিন্তু ওখানে রান্না করা যায় না। রাতের বেলা ওনাদেরকে ঘুমাতে হয়। আর যিনি রান্না করেন, ট্রলার ছেড়ে দেওয়ার পর তার আর কোনো কাজ থাকে না রান্না বাড়া করা ছাড়া। ট্রলার দাঁড়ানো অবস্থায় তার কিছু কাজ থাকে, যে বাজারঘাট করা,
তারপর অন্য যদি কোনো কাজ থাকে আর কি ওই ট্রলারে সেটা করতে হয়, কিন্তু ছেড়ে দেওয়ার পর তার কাজই হচ্ছে রান্নাবাড়া করা। তো উনি তো ওই যে দাঁতিনা মাছ রান্নাবাড়া করেছেন। তো রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর এই জাহিদ ভাই ওনার শুধু এতটুকুই স্মরণে আসে যে উনি হাঁড়ি পাতিলের ঘষা লাগার যে আওয়াজটা হয় এরকম আওয়াজ শুনেছিলেন। এরপর ওনার আর কোনো কিছু খেয়াল নেই, উনি আবার ঘুমিয়ে গেছেন। আর এটা হতেই পারে, যে কোনো কারণেই হতে পারে। এরপরে যখন আবার যাত্রা শুরু হয়েছে, তখন এই যে যিনি মেইন চালান আর কি এই ট্রলারটা, তো উনি কিন্তু ট্রলারের উপরে বসে একটা হ্যান্ডেল ধরে থাকেন। এটাকে নাকি এই যে জাহিদ ভাই বলেছেন যে চুকান বলা হয় আর কি। আর একজন থাকে নিচে ওই ইঞ্জিনের কাছে বসে থাকেন, ইঞ্জিনের স্পিড বাড়ানো কমানো উপর থেকে যেরকম কমান্ড দেয়া হয় ওই অনুযায়ী করেন। তো এই যে চুকান ধরে তখন ওই লোক বসেছিলেন, ওইখানে আবার জাহিদ ভাই বসেছিলেন, দেখছেন আর কি। তখন এই যে রান্না করে ইনি এসে বলতেছেন যে ভাই আপনি কি ভাত খাইছেন, মাস্টার্স খাইছেন? তখন উনি বলছেন না তো, আমি তো সেই রাত্রেবেলা খাইছি, এরপর তো আর খাই নাই। বলেন কি, আমি তো মাছ জাল দিয়ে রাখছিলাম, এখন এই কোনো মাছও নাই, কিছুই নাই। তখন অন্যরা বলছে যে ও খাইছে কি না সেটা তো পরের কথা, অন্যরা কেউ খাইতে পারে, তাকে জিজ্ঞেস করো। প্রত্যেকেই বলেন যে কেউই খায় না, এমনকি যিনি মাস্টার উনিও খান নাই। তাহলে এই মাছকে খেলো। তখন ওনারা যেখানে ছিলেন এই জায়গাটার নাম হচ্ছে ভারানি খাল। মাস্টার বললেন যে এই আশেপাশে তো বেশ জঙ্গল, খুব শুনশান নীরবতা, এই সমস্ত জায়গায় অনেক বানর থাকে, মনে হয় বানর চলে আসছিল, আবার অন্য কিছুও খাইতে পারে। তখন আবার জাহিদ ভাই ওই মাস্টারকে বলতেছে অন্য কিছু মানে অন্য কিছু কি, অন্য কিছু কি খাবে, অন্য কে আসবে? তখন আবার উনি বললেন জাহিদ ভাইকে, বাবারে তুমি ছোট মানুষ, এত কিছু জানার দরকার নাই। এতটুকু বলেই থেমে গেলেন। এরপর তো চলছে ট্রলার, মাঝে যখন ভাটা থাকে তখন কিন্তু চালানো যায় না, আবার জোয়ার আসলে চলে, এভাবে কিন্তু চলছেন। যেতে কিন্তু কয়েকদিন সময় লাগবে। যাচ্ছেন তো একটা সময় এসে ওনারা এমন একটা জায়গায় আসেন, ওই জায়গায় কয়েক কিলোমিটার দূরে ওই নদীতে উপরে লোহার ব্রিজ রয়েছে, ওই যে বেইলি সেতুর মতো আর কি। ওইখানে যখন আসছেন সময়টা সন্ধ্যা লেগে গেছে, বলতে মাগরিবের আজান হয়ে যাওয়ার পরও যখন অল্প আলো থাকে, তো ওই আলোটাও অনেকটাই কমে গেছে, মানে ঘুটঘুটে অন্ধকার তখনও হয়নি, আফসা আফসা দেখা যায়। ওই ব্রিজের নিচে যে পিলার, আমরা খেয়াল করব যে ওই পিলারের একটা জায়গায় কিন্তু চতুর্দিকে সিমেন্টের কংক্রিটের একটা ঢালাই থাকে ব্রিজের নিচের একটা অংশে। পানি যখন বেড়ে যায় এটা ডুবে যায়, তবে পানি কমে গেলে এই অংশটা দেখা যায়। ওই জায়গায় কিন্তু অনায়াসেই অনেক মানুষ উঠে বসে থাকতে পারে। বিভিন্ন ব্রিজে তো এরকম অংশ আছেই পিলারের সাথে। জাহিদ ভাই খেয়াল করছেন একটা পিলারের ওখানে ভাল্লুকের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে তাদেরকে দেখছে। উনি এটা দেখার পর ওই যে যিনি চুকান ধরে বসে আছেন, যিনি মাস্টার, তাকে বললেন যে কাকা দেখেন তো এই জিনিসটা কি। তো উনি তাকিয়ে তো কিছুই দেখেন না, বলে যে কী দেখো, আমি তো কিছু দেখি না। তো উনি বলছেন যে আমি দেখছি ভাল্লুকের মতো কি যেন একটা। উনি বলেন কই, আমি তো দেখি না। তখনও কিন্তু যেই আলোটা আসলে তো ওভাবে নাই, যতটুকুই আছে অন্ধকার আশেপাশে হলেও স্পষ্টভাবেই নাকি জাহিদ ভাই দেখতে পাচ্ছিলেন ওই জিনিসটাকে। একটা ব্রিজ তো পার হলেন, কয়েক কিলোমিটার যাওয়ার পর আর একটা ব্রিজ পড়েছে, ওরকম বেইলি ব্রিজ লোহার। উনি খেয়াল করলেন ওই জিনিসটা ঠিক একই রকমভাবে ওই ব্রিজের যে পিলার, ওই পিলারের নিচের দিকে যেই জায়গাটাতে মানুষজন বসে থাকতে পারে ওই জায়গাতে সে দাঁড়িয়ে আছে, একই রকমভাবে একই স্টাইলে। যখন ট্রলারটা পার হয়ে গেল, জাহিদ ভাইয়ের সাথে কিন্তু ওই জিনিসটার চোখাচোখি হচ্ছে। ট্রলারটা যেরকম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই জিনিসটা আস্তে করে ঘাড় ঘুরিয়ে মনে হচ্ছে যে ট্রলারটাকেও দেখছে, জাহিদ ভাইকেও দেখছে। জাহিদ ভাইও কিন্তু ওই জিনিসটাকে দেখছেন, উনিও ঘাড় ঘুরিয়ে দেখছেন ওইটাকে। ট্রলারটা যখন একদম ব্রিজের নিচে চলে গেল, উনিও পুরো বডিকে ঘুরিয়ে আবার ওই জিনিসটাকে দেখার চেষ্টা করছেন। এরপরে আবার আর একটা ব্রিজের কাছে যখন আসছেন কয়েক কিলোমিটার যাবার পর, তখনও ওই জিনিসটাকে দেখতে পান। এইটা যখন দেখলেন, দেখার পর তো উনি চিন্তা করলেন কী ব্যাপার, কেউ দেখে না, শুধু আমি দেখি, জিনিসটা তো স্বাভাবিক না। এরপর আবার ভাটা শুরু হয়েছে। যেই জায়গাটাতে ভাটা শুরু হয়েছে এই জায়গাটাতে
মূলত আসলে ওনারা চেষ্টা করেছিলেন যে তাড়াতাড়ি এটা পার হওয়ার জন্য, কিন্তু পারেন নাই, যেহেতু স্পিড স্লো আর প্রতিমধ্যে বিভিন্ন কারণে দেরি হয়ে যেতেই পারে। আবার একটা বাজারে নেমেছিলেন, কিছু শুকনা খাবার কিনেছিলেন, এরপর ওখানে অবস্থান করেন। আবার যখন জোয়ার আসে 6 ঘন্টা 13 মিনিট পর এবার যাত্রা শুরু করেছেন। তখনও কিন্তু সকালবেলায় যাত্রা শুরু করেছেন, রাতের বেলা আর কোনো সমস্যা ফেস করেননি। যখন যাত্রা শুরু করেছেন আবার সকালবেলা, তখন ঘটে একটা দুর্ঘটনা। যখন ওনাদের ট্রলার যাচ্ছিল, অপোজিট পাশ থেকে আর একটা ট্রলার আসছিল। এই ট্রলারটা সে কিন্তু তার গতিতে সে ঠিকঠাকই আসছিল। হঠাৎ করে নাকি এই জাহিদ ভাইদের ট্রলারের যিনি মাস্টার, উনি কোনোভাবেই ট্রলারটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। কেন জানি ওনাদের ট্রলারের মাথাটা আস্তে করে ডান পাশে বাঁকা হয়ে যাচ্ছে, এবং বাঁকা হতে হতে একদম সরাসরি ওই ট্রলারের মিডিলে গিয়ে আঘাত করে। বেশ বড় ধরনের কোনো ক্ষতি না হলে যতটুকু ক্ষতি হয়েছে সেটাও মেরামত করতে 10-15 হাজার টাকা লেগে যাবে। এদিকে এই ট্রলারের লোকজন তো তারা তো প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়েছে। আর ওই এরিয়াটা এমন ছিল যে আশেপাশে জনবসতি রয়েছে, আর ট্রলারটা কিন্তু এত জোরে চলে না যে গাড়ির মতো স্পিডে চালিয়ে কেউ পালিয়ে গেল, এটা কিন্তু সম্ভব না। ট্রলারটাকে আটকানো হয়, অর্থাৎ এই জাহিদ ভাইদের ট্রলারটাকে আটকানো হয়েছে। তারা তো হই হট্টগোল শুরু করেছে। এরপর স্থানীয় লোকজন চলে আসে, সেখানে একজন গণ্যমান্য ব্যক্তিও চলে আসেন, ওখানকার একজন জনপ্রতিনিধি। উনি এসে দেখলেন এই অবস্থা। এদিকে ওনারা যারা, অর্থাৎ যেই ট্রলারের ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু চলার পথে এরকম ক্ষয়ক্ষতি হতেই পারে, ওনারা 8,000 টাকা দাবি করেছিলেন যে জরিমানা বাবদ 8,000 টাকা দিতে হবে। তাদের তো কোনো দোষ ছিল না, এই জাহিদ ভাইয়ের ট্রলারই সরাসরি গিয়ে আঘাত করেছে, তাদের মাথাটা ঘুরে গেছে এই ট্রলারের। এদিকে ওনারা এরকম একটা জরিমানা দেওয়ার জন্য তো প্রস্তুত ছিলেন না। তখন 4,000 টাকায় দফা রফা হয়। মাস্টার এত অভিজ্ঞ মানুষ, উনি নিজেও বুঝতে পারছিলেন না কেন ট্রলারটা হঠাৎ করেই ডান দিকে ঘুরে গেল। যাই হোক, ওখান থেকে ওই ঝামেলা চুকিয়ে আবার ওনারা রওনা দিয়েছেন। একটা জায়গায় ওনারা চলে আসেন, সেই জায়গাটার নাম হচ্ছে মাছুয়া। এই জায়গায় আসেন। তো এই জায়গায় আসার পর দেখা গেল তখন বিকাল 5টার মতো বাজে। তো ওইখানে তখন ভাটা চলে আসে। আবার যখন জোয়ার আসবে তখন ওনারা রওনা দিবেন। তো ওইখান থেকে রওনা দিতে হলে একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন জায়গায় নাকি ডাকাতি হয়। এই জন্য ওনারা চিন্তা করলেন যে একা একা গেলে তো এরকম সমস্যা হতে পারে। ওনাদের মতো আরও 5টা, মানে সব মিলিয়ে 5টা, আরও 4টা আর কি, সব মিলিয়ে 5টা ট্রলার আস্তে আস্তে ওই জায়গায় এসে থেমে যায়। সবাই মিলে চিন্তা করলেন যে আমরা একসাথে ছাড়বো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওনারা যখন জোয়ার আসে একসাথে ছাড়লেন। একসাথে যখন ছেড়েছেন, কিছু দূর যাওয়ার পর মারাত্মক একটা সমস্যা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে এই যে জাহিদ ভাইদের যে ট্রলার, এই ট্রলারের ইঞ্জিন ঠিকঠাক মতোই চলছে। প্রোপেলারের সাথে যেই লম্বা একটা স্টিক থাকে লোহার, মানে যেই জিনিসটা এসে মোটরের সাথে লেগে গেছে, ওটাও ঘুরছে, কিন্তু প্রোপেলার নাই। কি হলো, প্রোপেলার কই গেল? মানে ফ্যান যেটা আর কি পানির ভেতরের অংশে থাকে, যেটা ঘুরতে থাকে। তখন ওনাদের নৌকার একজন স্টাফ উনি ডুব দিলেন। এদিকে কিন্তু ওনাদের কারণে সবগুলো ট্রলার থেমে গেছে, সবাই তো একসাথে যাবেন। ডুব দিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। এই ফ্যানটা ভাঙে নাই, ফ্যানটা খুলে পড়ে গেছে নদীর ভেতরে। এই ফ্যানগুলো কিন্তু খুলে পড়ার কথা নয়, অনেক শক্তভাবে স্ক্রু দিয়ে এটা লাগানো থাকে। হ্যাঁ, এটা ভেঙে যেতে পারে, কিন্তু সহজে খুলে পড়ে না। তবে এক্সট্রা ফ্যান কিন্তু থাকে, ট্রলারে হোক বা বাল্ক হেড বা যেটাতেই হোক, এক্সট্রা এই ফ্যানগুলো থাকে, যাতে করে ভেঙে গেলে বা অন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে এটা লাগানো যায়। লাগানো হলো, সেটা বেশ সময় লেগে যায়। এদিকে ওনাদেরও দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই রূপসা ওই জায়গাতে যেতে তো হবেই নির্দিষ্ট সময়ের মধ্যে, আবার সিরিয়াল দিতে হবে। সিরিয়াল যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু 1 দিন, 1.5 দিন বা 2 দিনও দেরি হয়ে যেতে পারে। এটা তো একটা বড় ধরনের সমস্যা। এদিকে ওনারা পিছিয়ে পড়ে গেলেন, অন্যরা বিরক্ত হয়েই সামনের দিকে আগানো শুরু করলেন। এই কাজটা শেষ করতে করতেও ঘন্টাখানেক সময় লেগে যায়। এরপর ওনারা যাত্রা শুরু করেছেন। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ওনারা ঠিকঠাক মতোই রূপসাতে এসে পৌঁছান। যেহেতু আসতে দেরি হয়ে গিয়েছিল,
রাতের সিরিয়ালটার পান নাই, রাতে অবস্থান করতে হবে, রাতে ওনাদের যে গাছ এগুলো আর আনলোড হবে না, সকালে হবে। তো রূপসা ব্রিজের কাছেই ওনাদের ট্রলার আছে, ট্রলারের মধ্যেই ঘুমাবেন। রাতের বেলা এই যে জাহিদ ভাই উনি কী করেছেন, উনি ট্রলারের মাথার দিকে উঠেছেন আর কি, উপর থেকে রূপসা ব্রিজটা দেখা যাচ্ছে আর কি। উনি যখন ওখানে গিয়েছেন উনি দেখতে পেলেন যে ব্রিজের একদম একটা কিনারে, মানে ওই দিক দিয়ে মেইনলি মানুষ হাঁটে না, মানে মেইন যে জায়গা দিয়ে সেগুলো জায়গা দিয়ে তো যানবাহন চলে, কিন্তু একটা পাশে তো মানুষজন দাঁড়ায়, ওই দিক দিয়ে হাঁটে। ওইটার থেকেও আরও কর্নারে, মানে একদম কিনারে, ওখানে কিন্তু মানুষজন দাঁড়াই না, খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা। ওখানে মনে হচ্ছে সাদা কাপড় পরা অল্প বয়সী এক তরুণী, সে এলোমেলোভাবে লাফালাফি করছে। আর জাহিদ ভাই এটা দেখার পর উনি বলছেন যে কী ব্যাপার, এখানে এরকম ঝুঁকিপূর্ণভাবে এই মহিলাটা এখানে কি করে। উনি আবার নৌকার একজনকে ডেকে এটা দেখানোর চেষ্টা করছেন, সে আবার কিছুই দেখে না। দৌড় ভাই, আপনি কি দেখেন না দেখেন। উনি আবার বিরক্ত হয়ে, কারণ সবাই তো পরিশ্রান্ত আসছে রূপসার এখানে, ঘুম ঘুম ভাব সবারই। তো উনি দেখলেন, উনি দেখছেন, এক নজরে দেখছেন। ওই সময় ওনার কাছে তো মোবাইল ফোন ওভাবে ছিল না, মানে তখন 2008 সালে তো বাটন ফোন, তা ওনার কাছে ফোন ছিল না। ওনাদের নৌকার যিনি মাস্টার তার কাছে ছিল। ছবি যে তুলবেন, ওই সময়ের বাস্তবতা আর এখনকার বাস্তবতা তো এক না। এখন তো সবার হাতে মোবাইল ফোন আছে, মুহূর্তেই ছবি টবি তোলার চেষ্টা যে কেউ করতে পারে, কিন্তু ওই সময় তো এরকম ছিল না, উনি তো এটা তুলতে পারেননি। উনি দেখলেন উপর থেকে, অনেক উপর থেকে সাঁ করে ওই অবয়বটা পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দেওয়ার পর ঝপাস করে শব্দও হলো, কিন্তু এরপর একদম শুনশান নীরবতা। ঝাঁপ দেওয়ার পর উনি আবার একজনকে ডাকছেন নৌকার, যে ভাই এদিকেছেন দেখেছেন, ওই মহিলা তো ঝাঁপ দিছে। তো এই কথা শুনে আবার ভিতর থেকে বের হয়ে আসছে, এসে দেখে যে ওখানে কিছুই নেই। কিসের কি ঝাঁপ, ঝাঁপ দিলেও তো মাথা অন্তত দেখা যাবে, বা একটু পরে সে উঠবে বা কিছু একটা হবে, কিন্তু ওখানে ঝাঁপ দিয়েছে এমন কোনো মানে ঢেউ এরকম কিছু একটা ওই ব্যক্তি এসে দেখেন নাই, তবে ঢেউ হয়েছে এটা জাহিদ ভাই দেখেছেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে উনি পরে ট্রলারের ভিতর গিয়ে শুয়ে পড়েছেন। যখন শুয়ে পড়েছেন তখন একটা অনুভূতি ওনার হতে থাকে, মনে হচ্ছে এই ট্রলারের সাইড দিয়ে উপর দিয়ে কেউ হেঁটে যায়। প্রথম দিকে চিন্তা করেছেন যে এইটা হয়তো বা অন্য ট্রলারের লোকজন এক ট্রলার থেকে আরেক ট্রলারে যাচ্ছে, পাশাপাশি ট্রলার তো থাকতেই পারে, হেঁটে যাচ্ছে। কিন্তু না, ওনাদের আশেপাশে ওই জায়গাতে, মানে হ্যাঁ ছিল, অন্য সাইডে ছিল, ওই জায়গাতে অন্য কোনো ট্রলার ছিল না। কে হাঁটছে? পরে মনে পড়ে যে আচ্ছা, আমার একই রকমের অনুভূতি ওই ভারানি খালের ওখানেও তো হয়েছে। রাতে শুয়েছি, মনে হচ্ছে ট্রলারের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে, এখানে না হয় মানুষজন হেঁটে যাচ্ছে, ওইখানে কে হেঁটেছিল। রাতের বেলা এই রূপসার এখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তারপর রহস্যময়ভাবে প্রোপেলার খুলে পড়ে গেল, তারপর ব্রিজের গোড়াতে, 3টা ব্রিজের গোড়াতে, বিশেষ করে পিলারের নির্দিষ্ট স্থানে এই ভাল্লুক আকৃতির অবয়বকে দেখেছিলেন পরপর 3টা ব্রিজেই। আর রাতের বেলা এই খাবার কে খেয়ে গেল? বানর তো খায়নি, তবে যে মাস্টার উনি পরদিন কিছুটা বলেছিলেন আর কি জাহিদ ভাইকে, যে আসলে এরকম চলার পথে এই ভারানি খাল এই জায়গাগুলো পার হতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই কথা শোনার পর এই ট্রলারেই আবার যে উনি বরগুনা যাবেন, ওই বরগুনার তালতলির ওই পচাকড়ালিয়াতে যাবেন, এরকম সাহস ওনার ছিল না। উনি কী করেছেন, পরদিন ওই মাল আনলোড করছে তো ওনারাই, বিশেষ করে নৌকার যারা স্টাফ, উনি বাসে করে বরগুনায় চলে আসছিলেন খুলনা থেকে। তো এইটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, যারা ওই রুটে চলাচল করেন ট্রলারে বা অন্য কোনো নৌযানে, তারা এই ভারানি খাল সহ পায়রা নদী, তারপর মাছুয়া, এই জায়গা কেন্দ্রিক ঘটনা যদি শুনে থাকেন আমাদেরকে লিখে বা রেকর্ড করে কিন্তু পাঠাতে পারেন। আরও একটি ব্যাপার যেটা আমি প্রতিনিয়তই অনুধাবন করছি, তা হচ্ছে আমরা যে ঘটনাগুলো শেয়ার করি, এই যে মাছ ধরার ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমন অনেক ঘটনা রয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা মনে করি ভয়ের ঘটনা হয়তো এ পর্যন্তই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে আমি গোলাম শিরোনামে একটি ঘটনা শেয়ার করেছিলাম। এই যে গোলাম, এটা কিন্তু হয়েছিল ইসরায়েলের একটা গ্রামে। যিনি ঘটনা পাঠিয়েছিলেন তিনি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, উনি বর্তমানে তো রয়েছেন মক্কাতে। আর এই ঘটনাটি উনি লন্ডনের একজন হাজির কাছ থেকে সংগ্রহ করেছিলেন।
ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই যে গোলুম স্পেল, এটা ভয়ঙ্কর এক ধরনের জাদু। এই জাদুটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পক্ষ শক্তি এবং মিত্র শক্তি উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে করেছিল। হিটলারও কিন্তু সে এই গোলুম স্পেলটা ব্যবহার করেছে। শুধু তাই না, ইহুদিরাও কিন্তু এই গোলুম স্পেলটা ব্যবহার করেছে। অথচ এই গোলাম যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম, এটা যখন শেয়ার করি তখন আমার এই গোলুম স্পেল সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তীতে এই গোলুম স্পেল সম্পর্কে আমি জানতে পারি। আসলে আমাদের না জানার পরিধিটা অনেক বিস্তৃত। এখনও হয়তো বা ভয়ের ঘটনার 100 ভাগের মধ্যে 1 ভাগও আমরা কাভার করতে পারিনি। বিশেষ করে ভয়ের ঘটনার ধরন হয়তো বা আমরা 1 ভাগও কাভার করতে পারিনি, আরও 99% বাকি রয়ে গেছে। সেগুলো যদি আমরা পর্যায়ক্রমে কাভার করতে পারি তাহলে অবস্থা কেমন হবে প্রিয় লিসেনার্স, একবার ভাবুন। আর এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদেরকে না পাঠালে আমরা ঘটনা কিভাবে পাবো বলুন? আপনারা বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠান। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের আজকের শনির রাতের 64তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে শনির রাতের 64তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শরীফুল ইসলাম নেহান। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। ওনার নানির সাথে ঘটে যাওয়া ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের একদম শেষ দিকে। ওনার নানার নতুন চাকরি, সদ্য বিয়ে করেছেন। ওনার নানা একজন কৃষি অফিসার ছিলেন, সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা ছিলেন। ওনার পোস্টিং হয় ওই সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে। ওই সময় যে সরকারি কোয়ার্টারে ওনারা ছিলেন, এই কোয়ার্টারগুলো কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডের ছিল। এখন তো নতুন নতুন অনেক কোয়ার্টার হয়েছে। এখনও অনেক পুরনো যে কোয়ার্টারগুলো রয়েছে, যেগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে, সেগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক আগের কোয়ার্টারগুলো কেমন ছিল। অনেক আগের যে কোয়ার্টারগুলো, এগুলোতে রান্নাঘরের জন্য আলাদা জায়গা থাকতো। অর্থাৎ গ্রামে আমরা যেরকম দেখি যে রান্নাঘর আলাদা থাকে, অনেকটা ওই রকম আর কি। এদিকে সারাদিন তো কর্মব্যস্ততার মধ্যেই নানা পার করতেন, বিকেলের দিকে আসতেন। আর কোয়ার্টার যেখানে, অফিসটাও কাছাকাছি ছিল, তারপর ওনার কাজের ব্যস্ততা বেশি ছিল। নানি সারাদিন বাসায় একা একাই থাকতেন। বিকেলের দিকে নানা আসতেন। নানা আসার পর উনি রাতের খাবার রান্না করার প্রসেসটা শুরু করতেন। তো ওই কোয়ার্টারে তেমন কোনো মানুষজন আসলে ছিল না। রান্নাঘরটা যেখানে ছিল, রান্নাঘরের পেছন সাইডে একটা পুকুর ছিল। ওই পুকুরকে কেন্দ্র করে অনেকেই ভয় টয় পেয়েছে। ওই পুকুরের পাশেই ছিল তাল গাছ। তো নানি একদিন রান্না করছেন সন্ধ্যার পরে। তখন তো মানুষজন খুব কমই ছিল বলতে হবে, আশেপাশে এত ঘনবসতি ছিল না। নানা ভিতরে আছেন ঘরের ভিতরে, আর নানি বাইরে রান্না করছেন। হঠাৎ করে মনে হলো রান্নাঘরের পেছনে এক ধরনের শব্দ হচ্ছে। শব্দটা কেমন, যে তাল গাছ রয়েছে, তাল গাছে কিন্তু দেখা যাচ্ছে যদি দমকা বাতাস এসে লাগে, তখন তাল গাছের ডালগুলো অর্থাৎ পাতাগুলো একটার একটার সাথে বাড়ি খেলে এক ধরনের শব্দ হয়। মনে হচ্ছে এরকম শব্দ হচ্ছে, তবে শব্দটা বেশ জোরে। কী ব্যাপার, এরকম শব্দ কেন হচ্ছে? নানি উনি রান্নাঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তাল গাছটা রাবারের মতো বেঁকে ইংরেজি ইউ আকৃতির, মানে উল্টো ইউ এর মতো শেপ করে মাথাটা একদম মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে অপর পাশে আবার ইংরেজি উল্টা ইউ এর মতো শেপ ধরে মাথা, ওই তাল গাছের মাথাটা মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকবার করলো। আর ঠিক তাল গাছের ওইখানটাতে মনে হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে, অথচ অন্য কোথাও কোনো কিছু নাই। নানি তো ভয় পেয়ে গেছেন। তাড়াতাড়ি রান্নার ঘরের ভিতরে এসে চুলার আগুনটা আরও বেশি করে জ্বালিয়ে দিয়েছেন। তারপরেও মনে হচ্ছিল ওরকম শব্দ হচ্ছে। এরপর দৌড়ে উনি ঘরে চলে যান, নানাকে ডেকে নিয়ে আসেন। নানা এসে দেখেন সব কিছু স্বাভাবিক। নানা নাকি এই সমস্ত বিষয় ওভাবে শুরুর দিকে বিশ্বাস করতেন না। তো নানি রান্নাবাড়া করেছেন। ওই রাত তো মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছেন। রাতের বেলা অর্থাৎ ওই রাতেই নানি যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে উনি দেখেন ভেড়া টাইপের একটা প্রাণী অদ্ভুতভাবে 2 পায়ে দাঁড়িয়ে, কখনো আবার 4 পায়ে দাঁড়িয়ে, অদ্ভুত ভঙ্গিমায়
নাচানাচি করছে, নাচানাচি করে আবার হঠাৎ করে সামনে চলে আসে, তার সামনে এসে ভয় দেখানোর চেষ্টা করে, আবার পেছন দিকে চলে যায়, উদ্ভট ভঙ্গিতে নাচানাচি করে, আবার হঠাৎ করে মুখের সামনে চলে এসে ভয় দেখানোর চেষ্টা করে। স্বপ্নের মধ্যে কিন্তু এরকমটা উনি দেখেছেন। স্বপ্নের মধ্যে উনি ভয় পাচ্ছেন, ঘুম ভেঙে গেল, উনি দেখলেন যে ওনার হাজব্যান্ড মানে নানা পাশে ঘুমাচ্ছেন। উনি চিন্তা করলেন এটা একটা দুঃস্বপ্নই। তো ওই রাত ওভাবে চলে গেল। এভাবে আরও বেশ কিছুদিন যায়, তবে এর মধ্যে কিন্তু ওই ভেড়ারূপী অবয়বটা আর আসেনি, আর ওই তালগাছ সম্পর্কিত আর কোনো ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেনি। বেশ কয়েক মাস চলে যাওয়ার পর নানি বুঝতে পারলেন যে আল্লাহর রহমতে উনি প্রেগনেন্ট হয়েছেন। বিষয়টা যখন নানাকে জানালেন, নানাও খুব খুশি হলেন, পরিবারকে জানানো হয়, বিশেষ করে ওই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানার যে পরিবার ছিল তাদেরকে জানানো হয়, সবাই খুশি। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। নানির পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। এত ব্যথা, নানি কিছুই খেতে পারতেন না। এদিকে মুন্সিগঞ্জের ঘিওরে ওনাদের আত্মীয় স্বজন তো কম, দেখাশোনা করার লোকজন নাই। নানা বাধ্য হয়েই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানিকে পাঠিয়ে দিলেন। নানার নাম হচ্ছে শামসুল হক মাস্টার। ওই এলাকায় উনি খুবই পরিচিত একজন ব্যক্তি। সেখানে পাঠিয়ে দেওয়ার পর আশা করা হয়েছিল যে ওখানে তো লোকজন আছে, মানুষের সেবা যত্ন নানি পাবেন, তাতে করে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, তা কিন্তু হচ্ছিল না। নানির পেটে ব্যথা কিন্তু হচ্ছিলই, আর স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে নানি কিন্তু দেখতে পেতেন। এর মধ্যে আর একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের বেলাতে নানির রুমে কে যেন দরজায় এসে টোকা দেয়, নানার কণ্ঠ নকল করে ডাক দেয়। নানা তো তখন মানিকগঞ্জের ঘিওরে, উনি তো মাঝে মাঝে আসেন, নানিকে তো ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছেন। শুরুর দিকে উনি দরজা খুলেছেন, চিন্তা করেছেন যে মনে হয় নানাই আসছেন, যেহেতু উনি প্রেগনেন্ট, নানা তো চলে আসতেই পারেন। কিন্তু দরজা খুলে দেখা গেল যে না, কেউ নেই। বেশ কয়েকবার এমনটা হয়েছে। এরপর তো নানি বুঝতে পেরেছেন বিষয়টা তো স্বাভাবিক না। উনি যখনই নানাকে বিষয়টা শেয়ার করেন, নানা এটাতে পাত্তাই দেন না, বলে যে ধুর না, ও কিছু না, তোমার হ্যালুসিনেশন হয়েছে। এই কারণে একটা সময় নানি নানাকে এই বিষয়গুলো শেয়ার করা অনেকটা বন্ধই করে দিয়েছিলেন। এদিকে ওনার সাথে এরকম হচ্ছে, আর স্বপ্নে মাঝে মাঝেই উনি সেই ভেড়ার মতো প্রাণীটাকে দেখতেন, নাচানাচি করছে অদ্ভুত ভঙ্গিমায়, আবার হঠাৎ করে সামনে চলে এসে ভয় দেখাচ্ছে, আবার পেছনে চলে এসে, এরকমটা উনি দেখতেন। তো এই যে পেটে ব্যথা, এই সমস্যাটা আস্তে আস্তে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এদিকে সম্পর্কে নানির ফুপু হন একজন ব্যক্তি, ভদ্রমহিলা, উনি আসেন। উনি এসে সব কিছু যখন শোনেন, উনি আবার টুকটাক কিছু জানতেন। উনি বললেন যে বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি একটা তদবির দিচ্ছি। উনি তখন কী করেছেন, এই ঝাঁকি জাল, মানে আমরা অনেক সময় খেও জাল বলি আর কি, যেটা ছুঁড়ে মারা হয় পুকুর বা জলাশয়ে আর কি, তো এরকম একটা ঝাঁকি জাল চতুর্দিকে দিয়ে, অর্থাৎ নানির মাথার উপরে এই জালটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, মানে জালের ভিতরে নানি। উনি এরপর চতুর্দিকে একটা বন্ধনী দিয়েছেন, এটা কিন্তু ঘরের ভিতরে দিয়েছেন, এবং বলেছেন যে তুমি খুব দরকার ছাড়া এখান থেকে বের হবে না, আর ভিতরেই থাকবা। মানে জালটা অনেকটা মশারির মতো কাজ করেছে আর কি, এমনিতে তো মশারি আছেই, উনি ওভাবেই আর কি জিনিসটাকে সেট করে দিয়েছেন। ওই রাত্রে ওই ফুপু যখন বাড়িতে গিয়েছেন, রাতের বেলা ওনার বাড়িতে এমন উপদ্রব শুরু হয়েছে, তার দরজায় এসে নাকি নাকি কণ্ঠে বলছে, এই তুই ওই বাড়িতে আবার যাবি, যায় তুই বন্ধনী কেটে দিয়ে আসবি, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। সারাটা রাত নাকি এইভাবে বিরক্ত করছে। ওনার বাড়ির সবাই ভয়ে তটস্থ হয়েছিল যে না জানি রাত্রে কী হয়ে যায়, মনে হচ্ছে যে এই দরজা জানালা ভেঙে ফেলছে, টিনের যে বেড়া ছিল সেটার উপর ভয়ঙ্করভাবে আঘাত করছে, মনে হচ্ছে মোটা লাঠি দিয়ে ধপাস ধপাস করে বাড়ি মারছে। আর নাকি নাকি কণ্ঠে বলছে, যা এক্ষুনি যা, এক্ষুনি না যেতে পেলে সকালে যায় বন্ধনী কেটে দিয়ে আসবি। তখন নানি বলেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বন্ধনী কেটে দিয়ে আসবো। তারপরও নাকি যায় না, তারপর এরকম উপদ্রব করছেই। সারাটা রাত ওই বাড়ির কেউ ঘুমাতে পারে নাই। নানি কি করেছিলেন, মানে ফুপু, তো ওই ফুপু কী করেছিলেন, সারা রাত নাকি শুকনো মরিচ পুড়িয়েছেন। সারা রাত এইভাবেই কেটেছে। ফজরের আজানের যখন সময় হয়ে গেছে, এরপর থেকে এই সমস্যার সমাধান হয়েছে। পরদিন ফুপু নানির কাছে গিয়ে সে বন্ধনী কেটে দিন এবং বলেন যে আমার দ্বারা এটা হবে না, তবে দ্রুত ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে তোমাকে যেতেই হবে।
আমি তো আসলে এরকম কিছু জানি না, যতটুকু জানতাম করেছিলাম, এখন তো রাতের বেলা এসে যা শুরু করছে, আমার ফ্যামিলি নিয়ে তো আমরা বাঁচতে পারবো না, তুমি দ্রুত এগুলোর একটা ব্যবস্থা নাও। এদিকে সময় কেটে যাচ্ছিল, ওরকম ভালো কোনো হুজুর কবিরাজ মানে ওনারাও পাচ্ছিলেন না, নানাও এগুলোতে গুরুত্ব দিচ্ছিলেন না। তখন কিন্তু নানির প্রেগনেন্সির সময় হচ্ছে 7 মাস। এই 7 মাসে হঠাৎ করে ওনার যেই ডেলিভারি পেইন, যেটা লেবার পেইন, এটা ওঠে। এরপর নানি একটা পুত্র সন্তান জন্ম দেন, যিনি হচ্ছেন এই যে নেহান ভাইয়ের বড় মামা। পুত্র সন্তান হয়। তো উনি হবার পর দেখা যাচ্ছে উনি তো আসলে অপরিপক্ক শিশু, ফুল টাইম তো আসলে মায়ের গর্ভে উনি থাকতে পারেননি। বাচ্চাটা হবার পর অনেক যত্নে রাখতে হয়েছিল। হওয়ার পর দেখা যাচ্ছে যে মোটামুটি নানি স্বাভাবিক হয়ে যান, অনেকটাই স্বাভাবিক। তখন ধারণা করা হয়েছিল সমস্যা মনে হয় এখন ওভাবে নাই। এভাবে সময় কাটতে থাকে। কিন্তু আর একটা বিষয়, সেটা হচ্ছে কিছুদিন যাবার পর, মাসখানেক যাবার পর সবাই একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে নানির যে বাচ্চাটা রাতের বেলা কান্না করে ওঠে, মনে হচ্ছে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। আর মনে হচ্ছে সে চোখ খুলে উপরে এমন ভয়ঙ্কর কিছু দেখছে যে খুব আতঙ্কিত হচ্ছে, সে কান্নাকাটি করছে। নানির শরীরেও কেমন ধরনের এক ধরনের ভার হয়ে যেত, এমন অস্বস্তি লাগতো, মনে হতো যে রুমে কেউ আছে, এরকমটাও মনে হতো। তো এরকম আরও বেশ কিছুদিন কাটে। ওনারা এর মধ্যে কিছু হুজুর কবিরাজ যে ঝাড়ফুঁক করিয়েছিলেন। এভাবে সময় যেতে 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 একটা সময় এসে নানি আবারও প্রেগনেন্ট হন। যখনই উনি প্রেগনেন্ট হয়েছেন, আবার স্বপ্নের মধ্যে ওই ভেড়ার মতো অবয়বটা আসতে শুরু করে, এসে ভয় দেখাতে শুরু করে, ঠিক আগের মতো। আর ওনার পেটে ব্যথা হতে থাকে। প্রথমবার তো এরকম হয়েছে, আবার দ্বিতীয়বার এরকম হচ্ছে। তো এই বিষয়টাও যখন জানানো হয়, তখন নানা এবার এই বিষয়গুলোতে একটু বিশ্বাস শুরু করেন যে বিষয়টা তো আসলে স্বাভাবিক না। উনি ওনার জায়গা থেকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছিলেন, তবে ওভাবে লাভ হচ্ছিল না। এক রাতে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। নানি তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বা কোনো কারণে ঘরের বাইরে বেরিয়েছেন, নানা তখন ঘরের ভিতরে ছিল। তখন হঠাৎ করে দেখেন দূর থেকে একটা আলোর গোলা নানির দিকে ছুটে আসছে। এটা দেখে নানি দ্রুত ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেন। দরজা লাগিয়ে দিয়ে কিন্তু দরজার ওপাশেই, মানে চৌকাঠের ভেতরে, দরজার ভেতরে সাইডে আর কি, ঘরের ভেতর সাইডে দাঁড়িয়ে আছেন। উনি দেখতে পেলেন, মনে হলো ওই আলোটা এসে দরজার একদম কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ওই আলোটা থেকে যতটুকু আলো বিচ্ছুরিত হচ্ছিল, চৌকাঠের নিচ দিয়ে ভেতরে ঢুকছিল, এবং ওই আলোতে নানির পা নিজেও দেখতে পাচ্ছিলেন, নিজের পা। তখন নানি যেটা আশা করেননি, এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। নানি আশা করেছিলেন এই আলোটা তো বাইরেই আছে, ঢুকবে না। উনি দেখলেন ওই আলোটা চৌকাঠের নিচ দিয়ে ভেতরে চলে আসলো। এসেই মনে হলো নানির শরীরের ভেতরে ঢুকে গেল, মানে মুখ দিয়ে কান দিয়ে না, মনে হলো জাস্ট খালি ওই আলোটা ওনার শরীরের ভিতরে ঢুকলো, ওনার শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো, জাস্ট এতটুকুই। এরপর আবার ওনার তীব্র পেটে ব্যথা। নানাকে বলেন এই ঘটনা ঘটেছে। নানা এটা শুনে তো বেশ ভয় পেয়ে যান, যে আসলেই তো এতদিন তো বিশ্বাস করি নাই, হালকা পাতলা বিশ্বাস করছি, তারপর টুকটাক ঝাড়ফুঁক করাইছি, এই বিষয়গুলো তো এখন অন্যরকম দিকে যাচ্ছে। ওনার পেটে ব্যথা কিন্তু চলছে। এর মধ্যে যেই হুজুরের সন্ধানী পান, ঝাড়ফুঁক করানো হয়। এরপর যখন 6 মাসের মতো কেটে যায়, নানির আবার ডেলিভারি পেইনটা উঠে যায়। এই সময় কিন্তু এটা ওঠার কথা নয়। 6 মাসে একটা সন্তান উনি জন্ম দেন। এই সময়ে জন্ম নেওয়া শিশুগুলো আসলে বাঁচে খুবই কম, কারণ খুবই অপরিপক্ক শিশু, 6 মাসের শিশু। এই বাচ্চার বয়স যখন 2 দিন হয়েছে, নানি তখন বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন। তখন অবশ্য নানি ওনার মায়ের বাড়িতে ছিলেন। ওনার মা সহ আশেপাশে যারা আছে তারা বলছে যে তুই ঘুমা, আমরা বাচ্চাকে দেখছি, কোনো সমস্যা নেই। তো নানি হঠাৎ করে মনে হলো রাজ্যের সব ঘুম এসে ওনার চোখে ধরে গেছে, প্রচণ্ড ঘুম আসে। উনি কখন যে ঘুমিয়ে পড়ছেন নিজেও জানেন না। যখন ওনার ঘুম ভেঙেছে, তখন দেখেন আশেপাশে যতগুলো মহিলা ছিল, ওনার মা সহ সবাই এমন বেঘরে ঘুমাচ্ছেন যে বোম ফুটলেও মনে হয় ওনাদের ঘুম ভাঙবে না, এমন একটা অবস্থা।
তখন উনি পাশে থাকা বাচ্চার দিকে তাকিয়ে চমকে ওঠেন। বাচ্চার শরীরে যখন হাত দিয়েছেন তখন আরও চমকে ওঠেন। শরীরটা একদম ঠান্ডা, কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওনার মাকে তখন ডেকে ওঠান। ওনারা ধর্মর করে উঠছেন যে আসলে ওনারা একসাথে কিভাবে সবাই ঘুমিয়ে গেলেন এটা নিজেরাও জানেন না। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে বুঝতে পারলেন যে বাচ্চাটা মারা গেছে। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তো এরপর আবার দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। থার্ড টাইম নানি যখন প্রেগনেন্ট হন তখন হচ্ছে এই যে নেহান ভাইয়ের মা গর্ভে ছিলেন আর কি, তখন নাকি খুব একটা সমস্যা হয় নাই। স্বাভাবিকভাবেই নেহান ভাইয়ের মা জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, সেটা বাচ্চার সাথে না, অর্থাৎ নেহান ভাইয়ের মায়ের সাথে না। এক রাত্রে ঘটে একটা ঘটনা, নানার সাথে কোনো কারণে নানির ঝগড়া হয়েছে। দুজনের প্রতি দুজনই বেশ বিরক্ত, বিছানায় শুয়ে আছেন উল্টো দিকে মুখ ফিরিয়ে আর কি। গভীর রাতে নানির ওয়াশরুমে যাবার দরকার হয়। এখন নানাকে ডাক দিয়েই তো উনি নিয়ে যাবেন, নানা আর ওঠে না। উনি ডাকছে যে এই ওঠো ওঠো, ওই যে রাগ, একটু আগে ঝগড়া হয়েছে আর কি, খুব রাগ, যাও তুমি একাই যাও। নানি বাইরে বের হয়েছেন, ওয়াশরুমটা বাড়ির বাইরে ছিল। তখন উনি ওয়াশরুমে যাবার জন্য যখন বেশ অনেকটা পথ এগিয়ে গেছেন, হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের কাছাকাছি থাকা বেশ কিছু কলা গাছ রয়েছে, ওই কলা গাছের ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এখানে কি, একটু উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন। যদিও বা অন্ধকার, ওনার হাতে তো হারিকেন ছিল, তাছাড়া চাঁদের আলো ছিল মোটামুটি বেশ ভালোই। উনি যখন উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন মনে হলো যে ওপাশ থেকে কেউ একজন তাকেও দেখার জন্য উকি দিয়েছে। উনি দেখতে পেলেন তাকে দেখার জন্য একটা ভেড়ার মতো কিছু একটা উকি দিয়েছে। মনে হচ্ছে ওই জিনিসটাও উকি দিয়ে দেখছে যে কে এলো। উনিও দেখলেন, সেও দেখছে। মনে হলো সে খুব পরিকল্পিত উপায়েই মাথাটা বের করে দিয়ে দেখছে। মনে হচ্ছে যে এই ভেড়ার মতো মাথাটা একটু হেসে দিল। হেসে দেওয়ার পর সে কী করলো, আবার মাথাটা আড়াল করে নিল। আড়াল করার পর শরীরটাকে অনেকটাই বড় করে মনে হচ্ছে যে সব কলা গাছ খেয়ে ফেলছে, মানে খাওয়া শুরু করে দিছে। এখানে একটু খায়, ওখানে একটু খায়, মানে তছনছ করে ফেলতেছে কলা গাছগুলো। নানি তখন চিন্তা করলেন যে যাই দ্রুত ডাক দেই, নানাকে আর কি, না ডাক দেবেন আর কি। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। যখনই জাস্ট খালি এরকম চিন্তা করছেন, চোখের পলক ফেলেছেন, চোখ খোলার পরে দেখেন যে ভয়ঙ্কর ব্যাপার। ওই ভেড়ার মতো অভাবটা এখন একদম ওনার সামনে, মনে হচ্ছে 1 হাত দূরত্বে রয়েছে। 1 হাত দূরত্বে সেই স্বপ্নে দেখার সেই নৃত্যের যেই অঙ্গভঙ্গি সেরকম শুরু করেছে। করতে করতে একটু পিছন দিকে যায়, আবার সাঁ করে মাথার কাছে চলে আসে। মনে হচ্ছে ওনার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না। একটা সময় এসে উনি একটু সাহস সঞ্চয় করে ঘুরে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেছেন। নানাকে ডেকে তুলেছেন। নানা তো বেশ বিরক্তই, ওই ঝগড়াঝাটি হয়েছে আর কি। তারপরে উঠেছেন। ওঠার পর বাইরে গিয়ে দেখেন সব কিছু স্বাভাবিক, কলা গাছগুলো স্বাভাবিক আছে। তখন উনি বলেন যে তোমার মধ্যে মনে হয় আবার এই সমস্যা আসছে। যদিও বা উনি বিরক্ত হয়ে বলেছিলেন, তারপরেও উনি বুঝতে পারলেন যে বিষয়টা আসলে অন্যদিকে যাচ্ছে। পরবর্তীতে নানির আপন বড় বোন, যিনি ঢাকার মগবাজারে থাকতেন, তার সাথে যোগাযোগ করা হলে তিনি একজনের সন্ধান দেন, একজন মহিলা কবিরাজ, যার বাড়ি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। তো নানি নানা দুজনই মগবাজারে আসেন। এরপর সবাই একসাথে গাজীপুর শ্রীপুরে চলে যান। দিনের বেলা গিয়েছেন, তখন ওই ভদ্র মহিলা বলেন যে আমি তো আসলে রাতের বেলা ছাড়া চিকিৎসা করতে পারবো না, রাতের বেলা আমি হাজিরা দিব আর কি। ওনার একটা বিশেষ ঘর ছিল, ঘরের মধ্যে বসেন, অন্ধকার ঘরের মধ্যে। এরপর উনি ওনার মতো করে কাজ শুরু করে দেন। অল্প সময় কাজ করার পরই মনে হলো ধপাস করে একটা ভয়ঙ্কর শব্দ হলো, অনেক ভারী কিছু একটা পড়েছে। তারপর ওই জিনিসটা সালাম দিল। সালামের যেই ভয়েসটা আর কি, এটা বেশ গম্ভীর ছিল, তবে নাকি নাকি ছিল না। তারপরে ওই ভদ্রমহিলা বললেন যে এই দেখ তো কী অবস্থা, তুই কি একাই আসছিস? তো উনি বলছেন না, আমার সাথে আরেকজন আছে। নাম বলছে, তারও নাম বলছিল, সাথে কে আসে তারও নাম বলেছিল আর কি। তখন ভদ্রমহিলা যে কথা বললেন সেই অনুযায়ী ওই জিনটা নাকি নানিকে একটু পরীক্ষা করে বললেন যে ওর সাথে একটা বাচ্চা জিনের প্রভাব আছে। বাচ্চা জিনটা এত শক্তিশালী না, তবে খুব জ্বালাতন করবে। ও তো বুঝ কম, ও আগেও জ্বালাতন করছে, তবে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, ওকে ধরে আনতেছি। তখন নাকি ওই জিন জিজ্ঞেস করে নানিকে যে আপনি শুরুতে কোথায় ছিলেন, শুরুতে কোথায় সমস্যা হয়েছিল? বলে শুরুতে তো মানিকগঞ্জের ঘিওরে ছিলাম। তখন বলছে ঠিক আছে, ঘিওর থেকে ঘুরে আসি, দেখি
ওই দুষ্টু ফাজিলটা ওইখানে আছে কিনা। 1 মিনিট পরেই আবার ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো তারা আসছে। আসার পর বলতেছে যে না তো ঘিওরে পাই নাই। আচ্ছা এরপরে কোথায় ছিলেন? তখন বলতেছেন যে আমরা তো বিক্রমপুরে ছিলাম, মুন্সিগঞ্জের। ঠিক আছে, বিক্রমপুরে যাচ্ছি। এরপরে আবার শুনশান নিরাপত্তা। 1 মিনিট পর বলছে না তো বিক্রমপুরে তো ওটা আর পাইলাম না। আচ্ছা বলেন তো আপনারা কোথা থেকে আসছেন? তখন বলছে আমরা তো মগবাজার থেকে আসছি। তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে মগবাজার যাচ্ছি। তারপর তারা মগবাজারে গেল। এরপরে মনে হলো যে কিছু একটাকে নিয়ে ধপাস করে মাটির উপর ফেলছে, আর জিনিসটা চি চি করে শব্দ করতেছে, আবার নাকি নাকি শব্দ করে। তখন বলছে মগবাজারে গিয়ে পাইছি। এই জিনিসটা আপনাদের সাথে সাথে মগবাজারে আসছে, ওই বাড়িতে কিছু একটা খাওয়ার জন্য কেবল বসছে, ওই সময় ওর ঘাড় চেপে ধরে এখানে নিয়ে আসছি। তখন ওই জিনি বলতেছে এই তুই কি যাবি? ওই জিনিসটা নাকি নাকি বলে না আমি তো যাব না, ওর তো আমার ভালো লাগছে, ওর কোনো সন্তানাদিও আমি সুস্থ থাকতে দিব না, একটাকে তো মারছি। তখন ওই জিন বলতেছে দেখ তুই চলে যা, তা না হলে কিন্তু তোকে এখনই বোতলে বন্দি করে গভীর পানির নিচে যে মাটি আছে এই মাটিরও গভীরে পুঁতে দিয়ে আসবো। সে বলছে না আমাকে যাই করিস আমি যাবই না। তখন ওই জিনেরা বলে বুঝছি তুই কথা শোনার লোক না। এরপরেই নাকি কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপরে জিন বলছে ওকে বোতলে ভরা হয়ে গেছে, এক্ষুনি গিয়ে ওকে আগে পানির নিচে মাটির গভীরে পুঁতে দিয়ে আসি, তারপরে কথা হবে। এরপর তারা চলে গেলেন। এর 2 কি 3 মিনিট এই সময়টা খুব শুনশান নীরবতা। তারপর আবার আসে, বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আপনাদের আর কোনো সমস্যা নেই। তখন ওই যে মহিলা, ওই ভদ্রমহিলা যিনি জিন হাজির করছেন, তখন উনি বলতেছেন যে মেহমান আসছে এত রাতের বেলা, খালি মুখে তো বিদায় দেওয়া যাবে না, তোরাও আসছিস, আচ্ছা কী খাওয়াবি, মেহমানদের কী খাওয়াবি? তখন ওই জিন বলতেছে যে আসছে একজন সম্মানিত লোক, মানে নানাকে বোঝাচ্ছেন, আর আপনি কি খাবেন বলেন? নানা বলেন যে মিষ্টি খাবো। তখন নাকি ওই জিন বলে যে এই একটা কথা হইলো, এত রাতের বেলা এখন মিষ্টির দোকান খোলা পাবো কোথায়? অনেক দূরে যেতে হবে, সময়ও লাগবে অনেক, এত সময় তো আপনাদের নাই, অন্য কিছু বলেন যেন দ্রুত এনে দিতে পারি। তখন নাকি নানা বলেছিলেন যে আঙুর খাবো, কি মনে করেন আঙুরের কথা মনে আসে। তখন নাকি জিন বলে হ্যাঁ এইটা আপনাকে এনে দিতে পারি। এটা বলে নাকি চলে গেল। 1 মিনিট পর তখন ওই জিন বলল আপনাদের জন্য আঙুর নিয়ে আসছি, আপনারা খান, দোয়া করেন, আপনাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। তারপর সালাম দিয়ে চলে গেল। এরপরে ঘরে আলো জ্বালানো হলে না এই নানা নানি সবাই দেখতে পেলেন যে কয়েক থোকা আঙুর নিয়ে আসে, একদম ফ্রেশ আঙুর। আঙুরের উপরে হালকা ওই যে ছায়ের মতো বা হালকা কুয়াশা, একটা পানির একটা আস্তরণ বলে যেরকম হয় ওরকমও আছে। মনে হচ্ছে মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, এবং আঙুরের পাতাগুলোও কিন্তু আছে। তখন সবাই মিলে ওখানে খেলেন। নানা বলেন যে এত সুস্বাদু আঙুর উনি জীবনেও কখনো খান নাই। সবাই মিলেই ওখানে খেয়েছিলেন আঙুরগুলো। এরপর বিদায় নিয়েছিলেন আল্লাহর রহমতে। এরপর থেকে নানির আর কোনো সমস্যা হয় নাই। মাঝখানে একটা সন্তান মারা গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নেহান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, জাহিদ ভাই, নেহান ভাই, আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের বললাম, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পিন, আমি সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানেও কিন্তু অমীমাংসিত রহস্য এবং ভয়ের ঘটনা নিয়ে প্রতি রবিবার এবং মঙ্গলবার আমরা এপিসোড আপলোড করি। সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে যে শুধু অমীমাংসিত রহস্য বা ভয়ের ঘটনা আপলোড করা হয় বিষয়টা এরকম না, আরও বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করা হয়। আমাদের ওই চ্যানেলেও আপনারা যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সাথে ভয়ের ঘটনা শেয়ার করতে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আইন হাসাদ সেহের থেকে হেফাজত করুন, মানুষ শয়তান জিন শয়তানের যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করুন, যত ক্ষতি করতে পারে এমন ধরনের যত প্রাণী রয়েছে সেগুলোর থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, হঠাৎ বিপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।